প্রিয় ছাত্রছাত্রীরা, উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন সাহিত্য চর্চা গ্রন্থে দ্বাদশ শ্রেণীর পাঠ্যের অন্তর্গত একটি বিশেষ কবিতা আধুনিক বাংলা কাব্য সাহিত্যের একজন বিশিষ্ট কবি সমর সেন রচিত মহুয়ার দেশ। মহুয়ার দেশ কবিতাটি পড়বার আগে আমাদের কবি সমর সেন সম্পর্কে দু চারটি কথা জেনে রাখা অবশ্যই প্রয়োজন। সমর সেনের জন্ম 1916 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর এবং মৃত্যু 1987 23শে অগাস্ট। প্রথম বিশ্বযুদ্ধোত্তর প্রেক্ষাপটে আধুনিক বাংলা কাব্যে কবি সমর সেন মূলত মধ্যবিত্তের জীবনের নাগরিক চেতনায় স্বাতন্ত্র্যদীপ্ত। পিতামহ ছিলেন বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব দীনেশচন্দ্র সেন। সমর সেন রচিত প্রথম কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ গ্রহণ, তৃতীয় কাব্যগ্রন্থ নানা কথা ইত্যাদি। আলোচ্য মহুয়ার দেশ এই কবিতাটি সমর সেনের লেখা কয়েকটি কবিতা এই কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। ব্যক্তি অভিজ্ঞতার এবং মানসিক অভিজ্ঞতার একটি বিশেষ ধরনের কবিতা মহুয়ার দেশ। কবিতাটিতে আমরা দুটি চিত্র পাই, দুটি স্তবকে কবিতাটি বিন্যস্ত করেছেন কবি সমর সেন। কবিতার প্রথম স্তবকে রয়েছে কবির স্বপ্নবিলাস, অর্থাৎ রোম্যান্টিকতার সাথে সংযুক্ত হয়েছিলেন কবিতার প্রথম স্তবকে কবি, এবং দ্বিতীয় স্তবকে রয়েছে কবির স্বপ্নভঙ্গের ইতিহাস। আমি এই কবিতাটা দুটি স্তবকই পড়ব এবং তোমাদের দুটি স্তবকে কি বলতে চাইছেন কবি সেটি বলবার চেষ্টা করছি। প্রথম স্তবক: মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। কবিতা শুরুর আগে আমি কয়েকটা কথা অবশ্যই বলেছি কবি সম্পর্কে। কবিতাটার নাম দেওয়া হয়েছে মহুয়ার দেশ। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই মহুয়ার দেশ আসলে কি, বা মহুয়ার দেশ কোথায় অবস্থিত, বা মানচিত্রে কোথায় আছে মহুয়ার দেশ। আসলে মহুয়া গাছে ঘেরা দামিনী কোহ অঞ্চল পাহাড়ের প্রান্তদেশের নিরিবিলি অঞ্চলে, যেখানে সাঁওতালরা বাস করত বা সাঁওতালরা থাকত। মহুয়ার ফুল থেকে তারা মদ তৈরি করত এবং সেটি বিক্রির মধ্যে দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করত। সাঁওতাল পরগনার আশেপাশে শান্ত, স্নিগ্ধ, নির্মল
প্রকৃতির সাথে অন্তরঙ্গ পরিবেশে আবদ্ধ স্থানকে মহুয়ার দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। কবিতার শুরুটা কিছুটা নাটকীয় ভঙ্গিতে আমাদের সামনে ব্যক্ত করবার চেষ্টা করেছেন কবি সমর সেন, এবং রোম্যান্টিকতার সাথে তিনি যুক্ত হয়েছেন। দিনান্তে অপরাহ্নে তিনি নাগরিক জীবনের সাথে সংযুক্ত হয়েছেন। শহরের পরিবেশে তিনি বাস করেন। শহরে অবসন্ন দিনের সমস্ত দিনের শেষে তিনি জানালা দিয়ে দেখছেন সূর্যে অস্ত যাওয়ার পূর্ব মুহূর্ত। সারাদিন পর সন্ধেবেলায় যখন সূর্য অস্ত যায়, আকাশ লাল করে সেই প্রাকৃতিক পরিবেশকে কবি কবিতার শুরুতে রোম্যান্টিক আবহ সৃষ্টির মধ্যে দিয়ে ব্যক্ত করবার চেষ্টা করেছেন। আমরা সারাদিন কঠোর পরিশ্রমের পর যেমন অবসন্ন হয়ে আমাদের বাসায় ফিরি সন্ধ্যাকালীন পরিস্থিতিতে, ঠিক তেমনি সূর্য দেবতাই গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। আলোর একটি বিষয়কে উল্লেখ করেছেন কবি। সূর্যের আলো যেন জলের ওপর একটি স্তম্ভ নির্মাণ করেছে, মনে হয় যেন জলে আগুন লেগেছে। কোনো নদী বা পুকুরের ধারে সন্ধ্যার প্রাক্কালে যদি আমরা দাঁড়িয়ে থাকি, তবে দেখব সূর্যের লাল আলোটি যখন জলের ওপর পড়ছে, তখন জলের ওপর যেন কেমন একটা স্তম্ভ নির্মিত হয়। সে উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। কবি যখন সারাদিনের পরে প্রাকৃতিক সৌন্দর্যকে বা প্রাকৃতিক রূপকে লক্ষ্য করবার জন্য দাঁড়িয়ে আছেন, ঠিক তখনই প্রাকৃতিক রূপকে ভোগ করবার সেই সময় বাধাপ্রাপ্ত বা বাধা দিচ্ছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। কলকারখানার দূষিত বিষ বাষ্প, ধোঁয়ার কুণ্ডলী পরিবেশকে করে তুলছে দূষিত। কবি এই দূষিত বাষ্পে যেন তার দম আটকে যাচ্ছে। বারবার তার মনে হচ্ছে, এ আমি কোথায় আসলাম? শহরের কোলে দাঁড়িয়ে সন্ধ্যা প্রাকৃতিক শোভাকে দেখতে গিয়ে ধোঁয়ার বিষ বাষ্প যেন কবিকে বারবার বাধা দিচ্ছে। প্রকৃতির সৌন্দর্য সুধা গ্রহণে কবিকে বাধা প্রদান করছে ধোঁয়ার বিষ বাষ্প, দূষিত প্রাকৃতিক পরিবেশ। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। কবি যখন শহরের দূষণে ঘেরা, ইট কাঠ পাথরে ঘেরা এই যন্ত্র সভ্যতায় বলীয়ান, কৃত্রিমতায় পরিপূর্ণ শহরের পরিবেশে তার দম আটকে যাচ্ছে। তিনি আর থাকতে চাইছেন না।
তিনি প্রকৃতি মায়ের কোলে ফিরে যেতে চাইছেন। কর্মসূত্রতার জন্য গ্রামের পরিবেশ ত্যাগ করে হয়তো কখনো কবিকে আসতে হয়েছিল শহরে, কিন্তু যন্ত্র সভ্যতায় বলীয়ান শহরের প্রাকৃতিক পরিবেশ যে এতটা কলুষিত, এতটা দূষণে পরিপূর্ণ, প্রকৃতির প্রেম সুধা, প্রকৃতির সৌন্দর্যপূর্ণ রূপ কবি গ্রহণ করতে পারছেন না। কবি তার অন্তরের সুধা দিয়ে গ্রহণ করতে পারছেন না, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। কিসের দ্বারা? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, দূষিত পরিবেশ, দূষিত ধোঁয়া কুণ্ডলীকৃত হয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। কবি মহুয়া এবং দেবদারুর ঘেরা সবুজ বনের প্রাকৃতিক শোভাকে উপলব্ধি করতে চান, উপভোগ করতে চান, যেখানে মহুয়ার ফুলের সুবাস কবির মন প্রাণকে করে তুলবে প্রাণবন্ত, যেখানে দেবদারুর ছায়া, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস কবির কানে ভেসে আসবে, কবি সেখানে যেতে চান। রাতের নিঃসঙ্গতায় যখন তিনি একা মহুয়া ফুলে আচ্ছন্ন বনের ভেতর দিয়ে হাঁটবেন, তখন মহুয়ার ফুল ঝরে পড়বে কবির শরীরে। এটি কবির প্রার্থনা। কবিতার প্রথম স্তবকে তাহলে আমরা কি পেলাম সংক্ষেপে একটু বলছি। নাগরিক সভ্যতায়, যন্ত্র সভ্যতায় বলীয়ান কবি কর্মসূত্রে শহরে বাস করেন বা বাস করছেন। কোনো একটি দিনে বিকেলবেলায় তিনি সূর্যাস্তের পূর্ব মুহূর্তে আকাশে তাকিয়ে সূর্য অস্ত যাওয়ার যে প্রকৃতির সুন্দর শোভা, জলের ওপর লাল সূর্যের আলো পড়ছে, সেই সুধাকে, প্রাকৃতিক সৌন্দর্যকে তিনি উপলব্ধি বা উপভোগ করতে চাইছেন। শহরের দূষিত পরিবেশ, কলুষতায় পরিপূর্ণ দূষিত পরিবেশ, তা বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই সৌন্দর্যকে গ্রহণ করতে বাধা দিচ্ছে। কবির আক্ষেপ, কবি আর থাকতে চাইছেন না দূষিত পরিবেশে পূর্ণ শহরে। কবি যেতে চাইছেন দূরে, অনেক দূরে, যেখানে মহুয়া দেবদারুই ঘেরা বন, প্রাকৃতিক পরিবেশ, সৌন্দর্যপূর্ণ পরিবেশ, প্রকৃতি মায়ের কোলে, যেখানে শান্ত, স্নিগ্ধ, নির্মল আকাশ, সবুজের সমারোহ এবং ধোঁয়ার কুণ্ডলী, দূষিত বিষ বাষ্প যেখানে নেই, সেই পরিবেশে তিনি ফিরে যেতে চাইছেন, তিনি যেতে চাইছেন। প্রথম স্তবকে তাহলে আমরা পেলাম কবির স্বপ্নবিলাস। এবার আমরা দ্বিতীয় স্তবকটি পড়বার মধ্যে দিয়ে দেখতে চাই, বা আমরা পড়ে দেখতে চাই, কবি কি আদৌ মহুয়ার দেশে পৌঁছাবার পর তিনি যা আশা করেছিলেন বা তিনি যা আশা করেছেন, সেই প্রাকৃতিক বৈচিত্র্য, প্রাকৃতিক সুধা তিনি কি আদৌ গ্রহণ করেছেন বা আদৌ সৌন্দর্যকে তিনি অনুভব করতে পারছেন? কবিতার শুরুতেই তিনি কি বলছেন? এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। কবি মহুয়ার দেশে পৌঁছেছেন। তিনি পৌঁছে কি বলছেন? মহুয়ার দেশেও আজ শান্তি নেই। তার কারণ যন্ত্র দানব এই প্রাকৃতিক শোভায় পরিপূর্ণ মহুয়ার দেশে তার থাবা বসিয়েছে। যে মহুয়ার দেশে শ্যামল এবং স্নিগ্ধতায় পরিপূর্ণ ছিল, সেখানে আজ যন্ত্র সভ্যতায় বলীয়ান
যন্ত্রদানবের অবস্থান হয়েছে। কয়লা খনির গভীর বিকট শব্দ, ইলেকট্রিসিটি নেই, সবগুলি বিষয়, প্রতিটি বিষয় যা কবি কাছে আশাহত হিসেবে মনে হয়েছে। কবি মন অসহ্যতায় পরিপূর্ণ হয়েছে। আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। শিশির ভেজা সবুজ সকালে কবি দেখছেন মানুষের সারা গায়ে ধুলো লেগে আছে, ধুলো দ্বারা আবৃত তাদের সারা গা। বিনিদ্র রাত্রি যাপন করে তারা কয়লা খনিতে কাজ করেছে। ঘুমহীন চোখে তাদের চোখের দিকে যেন তাকানো যায় না, যেন তাদের চোখে একটি দুঃস্বপ্ন লেগে আছে। কেন ঘুমহীন তাদের চোখ? কী বা দুঃস্বপ্ন? আমাদের মনে প্রশ্ন জাগে। যারা বিনিদ্র অবস্থায় সমগ্র রাত্রিতে কাজ করছে চোখে দুঃস্বপ্ন নিয়ে, তাদের মনে একটি দুশ্চিন্তা। প্রতিদিন প্রতি মুহূর্তে তাদের মনে একটি দুশ্চিন্তা। কি সেই দুশ্চিন্তা? আজ তারা কয়লা খনিতে কাজ করছে, কিন্তু কাল যখন তারা কয়লা খনিতে কাজ করতে আসবে, কয়লা খনিটি কি খোলা থাকবে? কয়লা খনি তালা বন্ধ হয়ে যাবে না তো? এটি তাদের কাছে দুঃস্বপ্ন হিসেবে মনে হয়েছে। আশাহত অবস্থায় আশাকে বুকে করে নিয়ে বিনিদ্র রাত্রি যাপনের মধ্যে দিয়ে, হাড় ভাঙা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে সাধারণ মানুষের যে জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামকে কবি হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারছেন। কবি ভেবেছিলেন তিনি নাগরিক সভ্যতায় বলীয়ান শহরের প্রাকৃতিক পরিবেশে যা তার জীবনকে করে তুলেছে দুঃসহ। শহরের দূষিত বিষবাষ্প তার জীবনকে করে তুলেছে দুঃসহ। প্রকৃতির প্রেম বৈচিত্র্য, প্রকৃতির শোভা তিনি উপলব্ধি করতে পারছেন না। তিনি দেবদারু মহুয়ায় ঘেরা বনে যদি কোনো সময় যেতে পারেন বা যান, তাহলে হয়তো প্রকৃতির সুন্দর শোভাকে তিনি উপলব্ধি করতে পারবেন। প্রকৃতির সুন্দর শোভাকে তিনি তার হৃদয় দিয়ে অনুভব করতে পারবেন। সেই আশা নিয়েই তিনি হয়তো মহুয়ার দেশে গিয়েছেন, কিন্তু সেখানে গিয়েও তিনি আশাহত হয়েছেন। তিনি ভেবেছিলেন যা তা উল্টোটা হয়েছে। যন্ত্র সভ্যতা, যন্ত্র দানব আজ মহুয়ার দেশে তার থাবা বসিয়েছে। মানুষ, সাধারণ মানুষ হাড় ভাঙা খাটুনিতে দিন যাপন করছে। তাদের চোখে দুঃস্বপ্ন, বিনিদ্র রাত্রির মধ্যে দিয়ে কঠোর পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনির মধ্যে দিয়ে তাদের রাত্রি যাপন করতে হচ্ছে। কবিতার শুরুতে বা দুটি স্তবকে বিন্যস্ত আলোচ্য মহুয়ার দেশ কবিতায় আমরা দুটি বিষয়কে উপলব্ধি করতে পারলাম বা দুটি বিষয়কে পেলাম। প্রথম স্তবকে আমরা পেলাম কবির স্বপ্নবিলাস এবং দ্বিতীয় স্তবকে আমরা পেলাম কবির স্বপ্নভঙ্গের ইতিহাস। সমর সেনের রচিত বা আধুনিক কাব্য সাহিত্যে বিখ্যাত কবি, বিখ্যাত লেখক সমর সেনের মহুয়ার দেশ এই কবিতাটি থেকে কবির স্বপ্নভঙ্গ
এবং স্বপ্নবিলাস কীভাবে ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। দ্বিতীয়ত, কবিতার নামকরণ। নেক্সট, কবিতার দ্বিতীয় স্তবকের শেষের দিকে যে কটি লাইন আছে সে কটি লাইনকে কেন্দ্র করেও অনেক সময় প্রশ্ন হয়। খুব সুন্দর একটি বিষয়কে কেন্দ্র করে আধুনিক কবি সমর সেন আলোচ্য মহুয়ার দেশ এই কবিতাটি রচনা করেছেন। উচ্চ মাধ্যমিক পাঠ্যের অন্তর্ভুক্ত আলোচ্য কবিতাটি তোমরা ভালোবেসে পড়বে এবং কবিতাটি খুঁটিয়ে পড়বে। কবিতাটি খুবই সহজ, খুব সুন্দর বিষয়কে কেন্দ্র করে রচিত হয়েছে। প্রত্যেকের ভালো লাগবে আশা রাখছি। ধন্যবাদ।